শত্রুরা কিছু দুই একজন ছাড়া, আপনি জানেন যে যাদের কোনো এজেন্ডা আছে তারা ছাড়া, কিন্তু এটা তারা জানে যে আমি আমার অনেস্টিটা কেমন। যেই ফারুক ভাইকে আমরা চিনতাম বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই সেরকম ফারুক ভাই না। এইটার একটা এটা হইলো যে আপনি আগের সভাপতির মতো আপনিও এইসব নীতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি শক্ত হইতে পারেন না। এইটা মানে ইজ ইট ট্রু ফারুক ভাই? কয়েকজন এই দাবি করছেন যে আপনি আসলে নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে জমি কিনছেন, জমি বিক্রি করছেন এবং ওর অনেকটাই আসলে ঠিক সরল পথে হচ্ছে না। আপনি কি এটা নিয়ে কিছু বলবেন কিনা, এবং এটা আপনার কাছে অনেকেই এই ব্যাপারটা নিয়ে সামনে আসছে? অবশ্যই বলবো, জি। কারণ আমি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলাম তখন তো আমার একটা প্রফেশন ছিল। জি। আমি যখন 2017-তে যখন আপনার সিলেকশন কমিটি থেকে 16-তে আমি যখন রিজাইন করি, তখন তো আমি চিন্তা করলাম যে আমি কি করব। মানে ম্যাক্সিমাম সময় পার করেছি ক্রিকেটে, অ্যান্ড আপনার তারপরে আমি আমার ফ্যামিলির একটা বিল্ডিং কনস্ট্রাকশন করি, তারপর থেকে আস্তে আস্তে কনস্ট্রাকশন ল্যান্ডে। আপনি দেখেন আসলে মিথ্যা আমার, I have all the respects for the media people. তারা বাংলাদেশ ক্রিকেট অসঙ্গতি সবকিছু তুলে ধরে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের। এটা আমি বলে না, দেখেন আমি তো ফারুক আহমেদ আজকে এখানে এসছি, হয়তোবা যখন ভোটাভুটি হবে বা অন্য কেউ আসবে চেয়ার, আমাদের কিন্তু চেয়ারটার দামটা দেওয়া দরকার। দ্য প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্গানাইজেশন হেড, যখন আপনি মিথ্যা কথা বলে বেরিয়ে একজন মানুষের ডিমিন করার চেষ্টা করেন, এটা সবচেয়ে দুঃখজনক। একটা জমি, আমি জমির ব্যবসা করলে জমি আমার থাকতেই পারে। আমার বাবা ওয়াজ এ বিজনেসম্যান এন্ড হি ওয়াজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমরা ছোটবেলা থেকেই আমরা মোটামুটি দেখেছি। সো ব্যবসায়িক পরিবারের একটা ছেলে, আপনি জমি কিনেছি, যে জমিটা একটা ছবি দেখেছি আমি, ক্রয় সূত্রে মালিক, এই জমিটা আমি কিনেছি না বায়না করেছি 2023 সনের সেপ্টেম্বরে, বায়না রেজিস্ট্রি। এটা এসছে ফারুক আহমেদ কি প্রেসিডেন্ট হওয়ার পরে কিনা বেচা করলেন কিনা। আর অন্য কোথাও আমার জমি সব মিলিয়ে কয়েক শতাংশ জমি হবে হয়তো, নিজের জায়গা ছাড়া, নয়মাটিতে জায়গা ছাড়া কয়েক শতাংশ জমি বেশি নাই। এই যে ঢালাও একটা জিনিস, এটাতে কি কোনো এজেন্ডা কাজ করছে কিনা আপনার বুঝতে হবে। ইলেকশন সামনে, ইলেকশনের জন্য এই কাজটা কোনো পার্টিকুলার এজেন্ডা নিয়ে কেউ করছে কিনা, এটা কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার। কেননা আপনি একটা সংবাদ যখন প্রচার করবেন, সংবাদটা প্রথমে আমার মনে হয় যে আপনি আমাকে এখন কোশ্চেন করছেন একটা ঘটনা ঘটার পরে, আপনি কিন্তু ছেড়ে দিচ্ছেন পত্রিকায় বা একটা নিউজ করে দিচ্ছেন যে এটা এইরকম। আপনাকে আমি বললাম যে আপনি 2 বছর আগে এটা বায়না করেছি, আমার সাইনবোর্ড, আপনি জানেন সাইনবোর্ডটা টাঙানোটা খুব জরুরি বাংলাদেশে। আপনি দেখে থাকবেন আগে আমরা দেখতাম যে মানে আমি লিখতাম ফারুক আহমেদ ফর্মার প্লেয়ার, এরকম কিছু। এখন জায়গা জমি তো মনে করেন আমাদের সবাই তো বাংলাদেশে যারা থাকি তারা জানে যে এটা একটা খুব ইজি একটা কাজ না। সো সাইনবোর্ডটা থাকাটা জরুরি, খালি সময়টা আপনার দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আর ঢালাও যে অভিযোগ, এটা থেকে আমি বিরত থাকতে বলবো। আপনি তাওহীদের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে, বিপিএল নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। বিপিএল এর কিন্তু আমরা ভালো দিকটা ভুলেই গেছি। এবার বিপিএল এ আপনি এবার রেকর্ড সংখ্যক দর্শক, এইরকম উইকেট, এইরকম প্লেয়ারদের পারফরমেন্স, টিকিট বিক্রি, আপনি জাস্ট ইমাজিন করেন 8টা বিপিএল এ 15 কোটি টাকা টিকিট বিক্রি করেছেন আপনি। আমি একটা বিপিএল এর ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে, এটা অনেকে পছন্দ করেনি জিনিসটা, ওখানে গিয়ে আমি টিকিট বিক্রি করেছি 12.5 কোটি টাকা, আর টিকিটিং পার্টনার নিয়েছে আরো 1 কোটি টাকা, 13.5 কোটি টাকা টিকিট বিক্রি করেছি আমি। সো আপনি জাস্ট ইমাজিন, এক বিপিএল এ আমি ক্রস করেছি, আমি 8টা বিপিএল এর সমান টিকিট বিক্রি করেছি। সো ভেস্টেড ইন্টারেস্ট যাদের আছে তারা তো মনে করেছে যখন টিকিট দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু আলটিমেটলি শুধু টিকিটে থামবে না। যত সব জায়গায়, এই যে আপনি প্রথমেই যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম, ব্যাংকে টাকা দেয়াটা, এই ব্যাংকের টাকা দেয়াটা দিয়েও কিন্তু আমি এবার বছরে 6.5 থেকে 7 কোটি টাকা ইন্টারেস্ট বেশি পাবো। আর আপনি যদি বলতেন যে আপনার
রেড ব্যাংক থেকে রেড ব্যাংকে গেছে টাকা, তাহলে কিন্তু আমি একটা there is something that you can এখানে একটা কথা আসে যে আপনি 250 কোটি টাকা নিয়েই নাড়াচাড়া করলেন কেন? বাকি 900 কোটি টাকার 750 কোটি টাকা ঠিক আছে, 650 কোটি না টাকা? না, আমি তো বলি নাই ঠিক আছে। এটা আপনার 250 কোটি টাকা, প্রত্যেকটা টাকা আমি যাকে দিব, এটা তো আমি আপনাকে আগেও বলেছি যে টাকাটার জন্য আমার বেস্ট ব্যাংক, বেস্ট ইন্টারেস্ট রেট, ব্যাংকের যেই যত কিছু আপনার ব্যাংকের কিছু ক্যামেল রেটিংস, আপনার যা যা আছে আর কি, আমার টাকাটা হুট করে দিব, তাড়াহুড়া করব, হবে না। আপনি জানেন আমি নাম বলতে চাই না কোনো পার্টিকুলার ব্যাংকের, একটা ব্যাংক থেকে আমি ম্যাক্সিমাম টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করেছি। এই টাকাটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার প্রথমে এসছে টাকা সরিয়েছি, টাকা থেকে সরানোর কোনো ব্যাপার নাই, এটা ট্রান্সফার হয়েছে পার্টিকুলার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। আপনি আর যে বাকি টাকাগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে সরাবো, কারণ আপনাকে একটু আগে বলেছি আমি যে আমাদের এই 250-200 খবর আসলো 118 কোটি টাকা সরিয়ে দিয়েছি। এখন যারা এই নিউজটা করেছেন তারা বললেন 3টা ব্যাংকে সরিয়েছি। আপনি দেখেন 2টা নিউজের মধ্যে কতটা পার্থক্য, কতটা ইজি টু মিসলিড পিপল। তারপরে কিন্তু আমি যেহেতু আমার জিনিসটা আমার মধ্যে আছে, আমি জানি এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং উইথ মাই বোর্ড, আমি প্রায় 238 কোটি টাকা ট্রান্সফার করেছি এক ব্যাংক থেকে এক ব্যাংক। এখানে জনতা ব্যাংক থেকে গেছে 100 কত কোটি টাকা। আপনি জানেন জনতা ব্যাংকের তাড়ানোর সংকট আছে, এরকম অনেকগুলো ব্যাংকের তাড়ানোর সংকট আছে। সো আমার ব্যক্তিগত অভিমত, ইলেকশন যারা ভেস্টেড ইন্টারেস্টেড যারা ছিল প্রতি বছর তারা এই জিনিসগুলা আমার মনে খুব চিন্তা করা দরকার। এবং আমি আবার চেষ্টা করব, আরো যদি কোনো ব্যাংকের রেটিং তো আপনার মাঝে মাঝে ইমপ্রুভ করে আবার কমে যায়, এখন ওই রেজাল্ট আসলে কি, আমি 3টা ব্যাংক আসলে তো 238 কোটি 13টা ব্যাংকে গেছে টাকাটা। এই 13টা ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, এগুলো আবার ইন্টারেস্ট রেট কম। আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু একটা জাতীয় ক্রিকেট দলকে আপনি লিড করেছেন, সেজন্য আপনার দল খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রসঙ্গে দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক জনাব এম এম কায়সার একটা প্রশ্ন করেছেন যে ক্রিকেট একাদশে দল সাজাতে যেমন অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই সমীকরণে তার প্রশ্ন, আপনি সভাপতি হিসেবে বিসিবিতে যে দল নিয়ে খেলছেন সেটা আপনার পছন্দের দল কিনা, অথবা ইউ আর প্লেইং উইথ এ রং টিম। যদি সেইটা হয়ে থাকে তাহলে 8 মাসে বিসিবিতে নিজের টিম বিল্ড আপ করতে পারলেন না কেন? এটা কিছুটা আপনি বলেছেন। আরেকটা যদি আপনি ছোট করে বলেন যে আপনার টিমটাকে আপনি রং টিম মনে করেন কিনা। এইটার সাথে আমি একটু জোড়া লাগাতে চাই যে আগামী অক্টোবরে, প্রশ্নটা আপনাকে করেছিলাম আমি, কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা। প্রথম কোয়েশ্চেন হলো গিয়ে আপনাদের বিরাট একটা কোয়েশ্চেন মার্ক, বা পুরো দেশের মানুষের একটা কোয়েশ্চেন ছিল, পাপন ভাই, আমাদের ফর্মার বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব, টিম সিলেকশন, টিম কম্বিনেশন, টিমের ব্যাটিং অর্ডার সবই ঠিক করে দিতেন। এটা কিন্তু বিরাট কোয়েশ্চেন মার্ক ছিল। আমি আমার আপার কথা বলে প্রেসিডেন্সির এসে আমি প্রথম কাজ করেছি হলো গিয়ে যে আমি বলেছি যে পার্টিকুলার কাউকে যাকে দায়িত্ব দিব আমি, যে সিলেকশন কমিটিকে, তাকে কি স্বাধীনতা দিব, পূর্ণ স্বাধীনতা। সে যদি কাজে ভালো না হয়, তিনি যদি পারফর্ম না করে, তাহলে তাকে যাতে আমি পুরো অ্যাকাউন্টেবল করতে পারি এবং তার পারফরমেন্স পর্যালোচনা করতে পারি, তাহলে তাকে বদলে নতুন কাউকে দিব। তাওহীদ হৃদয়ের ঘটনাটা নিয়ে যেটা হইল, এইটা কোনোদিন এটা সম্ভব? মানে এই ওর একটা 2 ম্যাচ সাসপেনশন হয়েছে, পরে আবার এটার 1 ম্যাচ হয়েছে, পরে আবার এটার মধ্যে এটা বাড়ছে, পরে এটা আবার কমছে, একজন এলিট আম্পায়ার তাকে এটার মধ্যে থেকে এটা চলে যেতে হয়েছে। তামিম ইকবাল যেটা করছেন, প্রথম আলোতে এটাকে লেখা হয়েছে মব জাস্টিস। মানে তামিম ওইখানে গিয়া মানে তার শাস্তি বোধহয় কমায় আনছিলাম, আর আনসাম জানি না, এটা এরকম আসছে যে তামিম ইকবাল নাকি আপনার সাথেও আর্গু করছে। আপনি যখন বলেন যে একক সিদ্ধান্তে টাকা সরিয়েছি, এটা একরকম হয়ে গেল। আবার আপনি এখন যখন বলছেন যে তাওহীদের ব্যাপারটা আবার আমার কাঁধে আসলো, কিন্তু এটা কিন্তু আপনার বুঝতে হবে, তাওহীদের ব্যাপারটা একটা আম্পায়ার্স কমিটি আছে, আম্পায়ার্স এর একজন চেয়ারম্যান আছে, তার সাথে একটা টেকনিক্যাল কমিটি আছে। এখন আপনি যদি মনে করেন সবই করবে হলে গিয়ে সরকার প্রধান, যেটা আগে দেখতাম আমরা ফ্যাসিস্টদের সময়ে, সবকিছু তার, সে করবে। আমি তো এটা চেষ্টা করছি যার যার কাছ থেকে দায়িত্বটা তাকে দিয়ে দেওয়ার।
আমরা তো সাধারণত দেখছি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তাদের লোকই হয়। আপনি যেহেতু ইউনূস সাহেবের সময় এসছেন, বিএনপি আসলে কি আপনি থাকবেন, বা মানে ডিরেক্টর থেকে আপনাকে প্রেসিডেন্ট করা হবে? আপনি কি মনে হয়? মানে খালেদ, আমার মনে এই ব্যাপারটা আমাদের প্রোগ্রামে ইলেকশনের যে কমপ্লেক্স হিসাবটা এটা বুঝতে হলে খালেদ আমার মনে হয় এটা সময় লাগবে তোমার আপনার। আমি চাই এটা ইলেকশনের যেটা যেরকম ভাবে হয় ইলেকশনটা ওরকম ভাবেই হবে, ক্লাবস থাকবে। যদি মনে করেন আমি আসলে মানে একটা কমেন্ট করি, আমি সরি টু সি দ্যাট 91% দর্শক চিন্তা করে যে আমি খুব ভালো কাজ করছি না। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আই এম অলওয়েজ আমি দর্শকদের চিন্তা করি যে গ্রেট ফোর্স টু ইমপ্রুভ এনি গেম। এন্ড বাংলাদেশ ক্রিকেটের দর্শক দুনিয়ার যেই প্রান্তে যাক, আমরা যেই ক্রিকেট খেলি, দে আর প্রবাবলি দ্য বেস্ট কি বলবো spectators and great supporters of the country and nation. So this is one area যে এরিয়াতে একটা ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আপনি যদি আমাকে ক্রিকেট নিয়ে কিছু কোয়েশ্চেন করেন পার্টিকুলার, আমি কিন্তু বলতে পারবো কেমনে আমরা ভালো করতে পারি। অ্যাবসলিউটলি। আমি ফিক্সিং নিয়ে একটু জানতে চাইছিলাম যে ফিক্সিং নিয়ে একটা কথা হইতে থাকে, বিপিএল এর ফিক্সিং নিয়ে অনেক কথা হয়েছে, বাংলাদেশের খেলা একটা টেলিভিশনে দেখানো হইতেছে, তারপরে সেইখান থেকে আসলে কি বলে জানি জুয়ারিরা বেটিং করতেছে এটার উপর, এবং এর উপরে ফিক্সিং হচ্ছে। এইবার আমরা এবার এই ক্লাব ফুটবলেও আমরা একই জিনিস আমরা দেখলাম, গুলশান শাইনপুকুরের খেলা সম্ভবত একই জিনিস দেখলাম কিনা এটা বলা আগেই ঠিক না, কিন্তু চোখে দেখে যা মনে হয় আর কি তা মনে হইলো। এই ব্যাপারগুলি নিয়ে আসলে বোর্ডের ভাবনা কি ফিক্সিং নিয়ে? এটাও একটা লম্বা প্রসঙ্গ, আমি শুরু করতে চাই। এবার কিন্তু আপনি জানেন যে প্রথমবারের মতো বিপিএল তো টেলিকাস্ট হয় আমাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবার ঢাকা প্রিমিয়ার লিগও আপনার টেলিকাস্ট হয়েছে এবং আমরা সবাই নিজের চোখে দেখেছি অনেকগুলা সুবিধা টেলিকাস্টে। প্রথম সুবিধা, আম্পায়ারিংটা কেমন হচ্ছে, অ্যাসেসমেন্টটা বেটার হয়। কারণ আপনি জানেন ঢাকাতে শুধু মিরপুর স্টেডিয়ামে খেলা হয় না, আমরা 3-4টা ভেন্যুতে একসাথে খেলি। বিকেএসপিতে 2টা মাঠ, ঢাকা স্টেডিয়াম, তারপর আপনার পিকেএসএফ একটা জায়গা আছে। সো সব জায়গায় যে টিভির জায়গাটা, তাতে করে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন যে কি হয়। এখন তো আমি খুব খুশি, আমি বলবো না খুব খুশি, অ্যাটলিস্ট আমরা জানি এখন কতগুলো পার্সেন্টেজ ম্যাচ আপনার ফিক্সিং বলবো না, সন্দেহের তালিকা। কারণ ফিক্সিং শব্দটা খুব একটা কঠিন ব্যাপার, কারণ আপনার এটা করার জন্য একটা বিসিবির একটা আলাদা অ্যান্টি কারাপশন ইউনিট একজন অফিসার আছেন, উনি ইনভেস্টিগেশন করেন। আপনি জানেন যে আমরা বিপিএল এর যে কথাগুলো উঠেছে ওটার উপর ভিত্তি করে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে দিয়েছি, যারা হেডেড বাই ফর্মার জাজ, উনি হাইকোর্টের, ওনার আর প্লাস দুইজন, একজন শাকিল কাশিম শ্রদ্ধেয়, উনি ক্রিকেট খেলতেন, আরেকজন শেরিবল, আরেকজন লয়ার, খুবই তারা এখনো কাজ করছেন, তারা প্রচুর ইন্টারভিউ করেছেন। আমরা কাজটা শুরু করেছি কিন্তু জাস্ট রাইট আফটার বিপিএল শেষ হয়েছে 7 তারিখে, খুব সম্ভবত জানুয়ারি, আর আমরা কাজটা শুরু করেছি 15 তারিখ থেকে। আপনি এখনো কাজ করছে তারা, ফেব্রুয়ারি এখনো তারা কাজ করছে, 2 মাস প্রায় শেষ। খুব শীঘ্র আমরা রিপোর্টটা পাবো, তারপর হয়তো ওই ফিক্সিং এর ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই। আমি যদি এখানে থাকি, আপনার ক্রিকেটে যেই অনাচার, ক্রিকেটে যেই খারাপ কাজ হয়েছে, আমি আমার শেষ চেষ্টা পর্যন্ত আমি চেষ্টা করে যাবো যাতে আমি ইমপ্রুভ করাতে পারি। ক্রিকেটে গত 10-12 বছরে যা হয়েছে, এটা আসলে অ্যাজ এ ফর্মার ক্রিকেটার ক্যাপ্টেন, এটা আমি কোনোভাবেই আমি জাস্ট ধাতস্থ হতে পারি না, এটাকে আমি পারি না। ফারুক ভাই, আপনি তো এটার পার্ট ছিলেন কিছু, টাকা পয়সা মানে বাংলাদেশের জাতীয় ক্রিকেটের একটা পার্ট ছিলেন কিছু একটা সময়, যেহেতু আপনি চিফ সিলেক্টর ছিলেন, সেই সময় কি আপনি টের পেয়েছিলেন চিফ সিলেক্টরের সাথে টিমের পার্টিসিপেশন, টিমের খেলা, এটা কিন্তু আসে না। ওকে, I mean, selection is a job. You have to make the best possible side who will represent the country. And আপনার লিগে যেসব কাজ হতো, এটা তো আপনার, যদি আমি আপনাকে একটু এলাবোরেট করি, আপনি একটু বুঝুক, আমার মনে দর্শকরা জানুক ব্যাপারটা। আমরা একটা 3rd ডিভিশন কোয়ালিফাইং বলে একটা টুর্নামেন্ট হতো, 2013-14 বন্ধ হয়েছে।
40 থেকে 60টা টিম পার্টিসিপেট করতো, যারা পাড়ার বড় ভাইয়ের কাছ থেকে চান্দা নিয়ে হয়তো বা আসতো খেলতে, 25,000 টাকা হয়তো বা আপনার রেজিস্ট্রেশন ফি ছিল। এটাকে জাস্ট ভোটের রাজনীতির জন্য আপনার 2014 থেকে 2024 10 বছরে আপনি 2টা করে টিম 5 লক্ষ টাকা করে নিয়মের তোয়াক্কা না করে 2টা করে টিম প্রতি বছর উঠতো। এখন এই 2টা করে টিম উঠতো, তার মানে কি আপনার অন্য কোনো পার্টিসিপেশন এখানে 5 লাখ টাকা করে আপনার নিতে হতো। খালি জাস্ট ইমাজিন খালেদ, প্রত্যেক টিমে যদি আমি 60টা, যেমন এবার পার্টিসিপেট করেছে, আমরা এসে আবার শুরু করেছি, 60টা টিম পার্টিসিপেট করেছে। আপনি যদি 15টা ছেলে ধরে এক টিমে 900 ছেলে ইনটু 10 ইয়ার্স, 9,000 ছেলে, এই ছেলেগুলোর বয়স হয়ে গেছে 26-27 বছর। আপনি জানেন একটা দেশের জেনারেশন শেষ হয়ে গেছে। এই 4th ডিভিশন থেকে এই ছেলেগুলা যদি আপনি এই 9,000 ছেলে থেকে অ্যাটলিস্ট 100 ছেলে প্রিমিয়ার লিগ খেলতো, ওর 50টা ছেলে প্রিমিয়ার লিগ খেলতো,